আসসালামু আলাইকুম। আজ একটি ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে নিয়ে আসব। কর্নেল অলি আহমদ সাহেবের সতর্কবাণী, মেজর মুজাফফরের স্বদেশ প্রত্যাবর্তন এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার, পিছনে র ও আইএসআইয়ের চরম যুদ্ধ, স্নায়ুতাত্ত্বিক যুদ্ধ বা মনস্তাত্ত্বিক যুদ্ধ কতটা ভয়াবহ বিপদের মুখে পতিত পতিত হয়ে পড়েছিল বাংলাদেশ, শুনলে আপনিও শিউরে উঠবেন। শেখ হাসিনার ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার যে ঘোষণাটি ছিল, তার একমাত্র স্তম্ভ বা একমাত্র সাকসেস করবার জন্যই ফুল একটি স্যাবোটাজ সৃষ্টি করে সরকারকে উৎখাত বা সরকারকে বিভ্রান্তির মাধ্যমে, ষড়যন্ত্রের মাধ্যমে শেষ করে দেওয়ার গোপন চরম ষড়যন্ত্র, তথ্য উপাত্ত, এবং সেটা তো আছেই, মাঠে সরাসরি সেটাকে প্রতিফলন ঘটানোর সকল আয়োজন সম্পন্ন করে নিখুঁত পরিকল্পনার মাধ্যমেই মেজর মুজাফফর দেশে আসছিল এবং সে তার কর্মতৎপরতা শুরু করে দিয়েছিল। হয়তো 15 আগস্টও হতে পারত, অথবা ওই সময়টা যেহেতু সরকার হয়তো অ্যালার্ট থাকবে, আইন শৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থায় থাকবে, করা সম্ভব হতো না। কিন্তু সেই সময়টার থেকে অর্গানাইজড করা শুরু হতো এবং চরম একটি আঘাত প্রতিঘাত বাংলাদেশের মাটিতে সৃষ্টি করে তারেক রহমানকে হয়তো প্রাণনাশের মতো পরিস্থিতি তৈরি করে হলেও শেখ হাসিনা দেশে ঢুকবার জন্য যে গোপন মিশন সফল করতে চাচ্ছিল, সেটি পুরাই ভেস্তে গেল। মেজর মুজাফফর সরকারের হাতে গ্রেপ্তার। এখন মুজাফফর অবশ্যই জীবনের মায়া বেশি প্রত্যেকটা মানুষের, তাকে খুব দুর্বল কোনো একটি তদন্ত কমিশনের সামনে উপস্থাপন করা যাবে না। তাকে অত্যন্ত শক্তিশালী ইন্টেলিজেন্সি এবং সেনাবাহিনীর অত্যন্ত দক্ষ কতিপয় কর্মকর্তাদের দিয়ে তাকে ইনভেস্টিগেশনে আনতে হবে। রিমান্ড বলতে যা বোঝায়, সমস্ত ধরনের টর্চারের মাধ্যমে তার ভিতর থেকে আসল সত্যটি উদ্ঘাটন করতে হবে। তার মিশন কী ছিল, কিভাবে বাস্তবায়ন করতে চাচ্ছিল, কারা কারা তার সাথে আছে। কিন্তু তার আগে একটু ভাবতে হবে, আমি একটু বাজে পেশাল সামনে আনতে চাই। সেটা হলো মেজর মুজাফফরের এই মিশনের সংবাদ কর্নেল অলি আহমেদের কাছে কীভাবে পৌঁছালো। কর্নেল অলি আহমেদ যদি জেনেই থাকেন যে রাষ্ট্রের বিরুদ্ধে এত বড় একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে এবং সেটা সাকসেস করবার জন্য অত্যন্ত দক্ষ কতিপয় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা জড়িত, উনিও সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা, তাহলে সেটা যে কোনোভাবেই, হ্যাঁ হয়তো বলতে পারেন মেজর মুজাফফর ধরার পড়ার পিছনে তার এই ইঙ্গিত কাজ করেছে। ভালো কথা, এটা ভালো কথা। এই জায়গাটাই আমার একটি বক্তব্য হলো, কর্নেল অলি আহমেদ বিএনপির একজন নিবেদিত প্রাণ। জিয়াউর রহমানের সাথে তার অত্যন্ত মহরম দহরম আত্মিক সম্পর্ক ছিল, ম্যাডামের সাথে প্রথমে ছিল। পরবর্তীতে কর্নেল অলি আহমেদ যে কোনো অভিমানী হোক, মনোকষ্ট নিয়ে হোক, দল থেকে বের হয়ে গেছেন। কিন্তু এখন তো বোঝা যাচ্ছে দলের প্রতি তার মানসিক দুর্বলতা, তার ভালোবাসার জায়গা, বিশেষ করে তারেক রহমানের তার স্নেহময় দৃষ্টি এখনও রয়ে গেছে। আমি ওই পারপাস সার্ভ করার আগে এখানে একটু কথা বলে যাব যে আমি বিএনপির সর্বস্তরের কার্যনির্বাহী কমিটি বা কর্মপন্থা যারা নির্ধারণ করেন বা সমন্বয়ের জন্য যারা রয়ে গেছেন, তাদের সাথে অনুরোধ করব, তাদের থেকে বিশেষ করে সেনাবাহিনীর ফজলে করিম আকবর সাহেবের কথা কর্নেল অলি আহমেদ শুনবেন না। কারণ
তিনি সেই ধাঁচের লোক না, একটু চামচামি টাইপ লোক, ওই জেনারেল ফজলে করিম আকবর সাহেব। এখানে আমি অনুরোধ করব, জেনারেল রুমি সাহেব, আমি জানতে পারছি কোনো সূত্রের মাধ্যমে তিনি এখন দেশে আছেন, রিজেপার সাবেক ডাইরেক্টর জেনারেল রুমি সাহেব আছে, এবং তার সময় বা তারও সিনিয়র এই ধরনের কর্মকর্তাদের নিয়ে বিএনপি একটি সমন্বয় কমিটি গঠন করে কর্নেল অলি আহমেদ সাহেবের সাথে দ্রুতই বসা উচিত, বসতে হবে দলের স্বার্থে, দেশের স্বার্থে। বসে তারেক রহমানের সাথে ব্যক্তি পর্যায়ে হোক, দলীয় কোনো অন্তর্দ্বন্দ্বই হোক, যাই থাক না কেন, সেটাকে খুব ক্লোজ আপে নিয়ে আসতে হবে, একেবারে 99.99% কাছে নিয়ে এসে যদি কর্নেল অলি স্যার বিএনপিতে আসার সুযোগ থাকে তা আসলেন ভালো কোনো পদ, সম্মানিত অবস্থান দিয়ে, না হলে সে যদি আসতে নাই চায় এই বয়সে, তাকে দলের থেকে ভালো একটি অনারেবল পদ পদবি দিয়ে ওখানেই থাক, তার দল ফ্রিডম পার্টিতে রেখেই যেন তাকে এমনভাবে দলের সাথে সম্পৃক্ততায় নিতে হবে তিনি যেন দলকে সাহায্য সহযোগিতা করতে পারেন। সিভিল পলিটিক্যাল বা পলিটিশিয়ানদের মেধার দূরত্ব খুব সীমিত থাকে আমার দৃষ্টিভঙ্গিতে। আমি যেটু দেখলাম, যারা রাজনীতির একেবারে সেই হায়ার হেভিওয়েট যারা, তাদের মেধাবীর তো গভীরতা দেখলাম, বোঝার চেষ্টা করলাম, কিন্তু একজন সেনাবাহিনীর কর্মকর্তাদের এই সব জায়গায় ইন্টেলিজেন্সির জায়গাগুলোতে যে তাদের কতটা গভীরতা রয়ে গেছে, বিশেষ করে পাকিস্তান আমলের সেনাবাহিনী কর্মকর্তারা যারা এখনও জীবিত আছেন, এদের সাথে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের সাবেক অফিসারদের প্রচুর কথাবার্তা ট্রানজেকশন হয়, আদান প্রদান হয়। এরা অনেক কিছু গভীরের তথ্যপাত্র যে কোনোভাবেই হোক সংগ্রহ করতে সক্ষম, সেটাই সিভিল পলিটিশিয়ান নেতারা পারবে না, সক্ষম না। তাদের পরিচিতিও দলের ভিতরে সীমাবদ্ধ থাকে এবং আন্তর্জাতিক মহলে খুব একটি গ্রহণযোগ্য হওয়ার মতো ততটা মেধাবী শিক্ষিত পলিটিশিয়ান খুব একটা যা আছে বাংলাদেশে সেটাও এখনও প্রতীয়মান হয়নি। তাদের এমন কোনো স্বীকৃত কর্মকাণ্ডে দলের ভিতর তারা দেখাইতে পারেননি যা দিয়ে আন্তর্জাতিক মহলে বিগ পলিটিশিয়ান ম্যান হিসাবে পরিচিত হবে, সেরকমের কেউ নাই। অতএব কর্নেল অলি আহমেদদেরকে দলের সাহায্যে, তারেক রহমান ব্যক্তি স্বার্থের জন্য হোক, যে কোনো জন্যই হোক, তারেক রহমান সাহেবের উচিত খুব দ্রুত তিনি আঙ্কেল ডাকেন, আঙ্কেলের সাথে যে কোনোভাবে যোগাযোগ মাধ্যমে তার পাশে যেন একটি সিটিং অ্যারেঞ্জ করেন, তাহলে আরও অনেক সমাধান সম্ভব বলে আমি মনে করি। কর্নেল অলি আহমেদ যে ভবিষ্যৎবাণীটি করেছিলেন তা অনেক লজিক, যৌক্তিকতা এখন দেখা যাচ্ছে। দেশের ভিতরের থেকে বেশি বাইরের থেকে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। বিশেষ করে শেখ মুজিবের হত্যার প্রতিশোধ নিতেই জিয়াউর রহমানকে হত্যা করে তার প্রতিশোধ নেওয়ার সাথে সংশ্লিষ্ট যে কর্মকর্তারা, যেমন মেজর মুজাফফর সাহেবরা এবং সেই সময়ের আরও অনেক ব্যক্তিবর্গ এখনও হয়তো ভারতে পালিয়ে আছে। কেউ লিস্টেড আসামি, কেউ লিস্টেড না, কিন্তু এর সাথে ইনডাইরেক্টলি জড়িত ছিল, তারা হয়তো ভারতে রয়ে গেছে। এবং বড় প্রশ্ন হচ্ছে, এটা আমার মুখে বলা ঠিক হবে কিনা, যে তিনি ডিওএইচের মতো এতটুকু সংরক্ষিত এলাকার ভিতরে মেজর মুজাফফর সাহেব কীভাবে খুব নিরাপদে আশ্রিত ছিলেন, এবং এখানে বসেই তিনি কাদের মাধ্যমে তারেক রহমানের জীবননাশের হুমকি বা বাংলাদেশের বিরুদ্ধে বড় ধরনের একটি স্যাবোটাজ ষড়যন্ত্র করে সরকার উৎখাতের মতো পরিকল্পনা করে যাচ্ছিলেন। এর পিছনে কারা কিভাবে কাজ করেছে, গা শিরে ওঠার মতো ঘটনা। বাংলাদেশের রয়ের তৎপরতা ৭১-এর আগের থেকে, অর্থাৎ ভাষা আন্দোলনটার থেকে শুরু করে তার পরবর্তীতে বাংলাদেশের যুদ্ধ অবস্থা সৃষ্টির পিছনে সমস্ত জায়গায় চরমভাবে তারা বাংলাদেশিদেরকে বা বাঙালিদেরকে ব্যবহার করে গেছে, মুসলমানদেরকে যেভাবে খুশি সেইভাবে তাদের মনস্তাত্ত্বিকতার ভিতরে ঢুকে তাদের ভাষার দুর্বলতাকে ব্যবহার করে তাদের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, শাসন প্রশাসন, চাকরির পার্সেন্টেজ যেখানে যেভাবে পেরেছে সব জনগণের সামনে উন্মুক্ত করে দিয়ে পাকিস্তানে কীভাবে শত্রুতার জায়গা তৈরি করতে হয় সেটা করে আসছে প্রথম থেকেই। স্বাধীনতার মধ্য থেকে শুরু করে শেষ পর্যন্ত, এখন পর্যন্ত, অর্থাৎ শেখ হাসিনার শেষ দিন পর্যন্ত
স্থায়ীভাবে বাংলাদেশে অফিস গেড়ে তাদের কর্মকাণ্ড করে গেছেন। কিন্তু ডক্টর ইউনূস আসার পরে পরেই পটভূমি যখনই বদলে যায়, তখন ডক্টর ইউনূস জানতেন যে রয়ের আধিপত্যরা কত শক্তিশালী বাংলাদেশে প্রথিত হয়ে শিকড় গেড়ে বসে আছেন। তিনি তাদের বিরুদ্ধে স্নায়ুতাত্ত্বিক বা ইন্টেলিজেন্স তৎপরতা বাড়াইতে আইএসআইয়ের ভূমিকা পাকিস্তানের গোয়েন্দা বাহিনীকে সুগম করে দেন। সে দেশের সেনাপ্রধান আসছিলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা এইসব পরে বাংলাদেশের সাথে যে চুক্তিগুলো হয়ে গেছে, এই গোয়েন্দা তৎপরতা তার ভিতরে একটি। আমরা তখন বুঝতে পারছিলাম না যে গোয়েন্দা তৎপরতাটা কিসের উপর ভিত্তি করে, কোন ধরনের গোয়েন্দা তৎপরতা আইএসআই বাংলাদেশের করতে পারে। এখন বোঝা যাচ্ছে যে তারা রয়ের বিরুদ্ধে কতটা তৎপর ছিল এবং রয়ের নিখুঁত প্রত্যেকটা পদক্ষেপ আইআর কিভাবে মানে হিসাবের ভিতরে রেখেছে, অঙ্ক কষে তারা তাদের রয়ের যে জাল বাংলাদেশে আবার পুনর্স্থাপিত করতে চাচ্ছিল, সেই জালের প্রতিটা গিরায় গিরায় আইআর নিখুঁতভাবে ঢুকে পড়েছে। তার বড় একটি উদাহরণ হলো এটি। এর আগে বিমান বাহিনীতে যে ঘটনাটি ঘটেছিল সেটাও কিন্তু পাকিস্তানি গোয়েন্দাই বাংলাদেশকে সতর্ক করেছিল বা ধরিয়েছিল। তার মানে এখন বোঝা যাচ্ছে পাকিস্তানি গোয়েন্দা বাহিনী বাংলাদেশ এখন সম্পূর্ণ সক্রিয়। বিশেষ করে রয়ের তৎপরতাগুলো কোথায় কিভাবে হচ্ছে, তারা এগুলোর পিছনে অত্যন্ত দক্ষতার সাথে নিখুঁতভাবে কাজ করে যাচ্ছে। পাকিস্তানের গোয়েন্দাগিরি এবং পাকিস্তানের সমরবিদ্যা বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে এই মুহূর্তের জন্য বাংলাদেশ যে একটি দুর্বল ক্লান্তিকাল অতিক্রম করছে, এই সময় পাকিস্তানের সহনশীল, ধৈর্যশীল অথচ অত্যন্ত শক্তিশালী একটি হস্ত বাংলাদেশে প্রবাহিত হস্তের শক্তি বাংলাদেশের ভিতরে একটি জায়গা করে নিক, এটা প্রয়োজন। বিশেষ করে ভারতের হাত থেকে আমাদের সরকারকে, আমাদের দেশকে এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিরাপদ রাখতে এটা আমাদের প্রয়োজন। পিছনে যে এত বড় একটি ভয়ানক ষড়যন্ত্রের ফাঁদ পেতে যে ক্রাইমের খেলা নিখুঁতভাবে খেলতে চাচ্ছিল আবার ভারত, যেমন ৭৫ খেলে গেছে, ৭৭ অফিসার ষড়যন্ত্রের ভিতরেও ছিল ভারতের রয়ের উস্কানি মুক্তিযোদ্ধা অফিসারদেরকে মারতে, ৭১ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পিছনে তাদের ভূমিকা, শেষমেশ বিডিআর হত্যাকাণ্ডের ভিতরেও সরাসরি রয়ের সম্পৃক্ততা এখন সন্দেহাতীত। এ নিয়ে আর কোনো ধরনের কোনো বিতর্ক যাওয়ার অবকাশ নেই যে এইসব তৎপরতার ভিতরে রয়ের সরাসরি হস্তক্ষেপ বা সরাসরি অংশগ্রহণ ছিল না। মেজর মুজাফফর কি এজেন্ডা নিয়ে আসছিলেন, তিনি কার সাথে, অবশ্যই ভারত তো আছেই, সেই সাথে শেখ হাসিনার সাথে হয়তো তার কথোপকথন হয়েছে এবং তিনি প্ল্যান বা কাকে কাকে কোন অবস্থায় কোন পরিস্থিতিতে এদেশের সহযোগিতার জন্য পাবেন, কার সাথে যোগাযোগ করলে মেজর মুজাফফরকে তার মিশন সাকসেস করতে হেল্প করবে, তাদেরও যেমন তথ্য দিয়ে দিয়েছে তার কাছে, ঠিক তেমনি এদেশের রাজনীতিতে কাদেরকে অপসারণ করতে হবে, ডিলেট করতে হবে, ডিভাইড করতে হবে, সেটার লিস্টও মেজর মুজাফফর সাহেবের কাছে দিয়েছেন। এখন সবচেয়ে ভয়ানক যে একটি বিষয় হলো বাংলাদেশের ভবিষ্যৎ পদক্ষেপের জন্য সবচেয়ে অগ্নিগর্ভ একটি ভয়ানক পরিস্থিতি হলো শেখ হাসিনা যাবার পরে পরে বাংলাদেশ থেকে 3 জন জেনারেল ভারতে আশ্রয় নিয়েছে এবং সেই জেনারেলরা ভারতের সংরক্ষিত ক্যান্টনমেন্ট এলাকার ভিতরে তাদের অবস্থান। এখন তাদের যদি ইন্টারগেশনে নেয় এবং তারা যদি জীবন বাঁচাতে চায়, বাংলাদেশের সম্পৃক্ততা কোথায়, কোন ক্যান্টনমেন্টে কোন অফিসাররা আছে, কোন জিওসি, কতজন হেডকোয়ার্টারে কোন কোন জেনারেল স্টাফ অফিসার আছে, আওয়ামী লীগের প্রতি দুর্বল বা যে কোনো মুহূর্তে যদি প্রয়োজন হয় সামরিক বাহিনীর কোন কোন অফিসার, কোন কোন কর্মকর্তারা তাদেরকে সাহায্য করবে, সেনা দিয়ে, সেনা ট্রুপস দিয়ে হোক বা নিজেরা আর্মস সাপ্লাই দিয়ে হোক, ক্যান্টনমেন্টে বিশেষ করে আর্মস যেসব বাহিনীতে হাতে অর্ডিন্যান্সগুলো রয়ে গেছে, গাজীপুরে ফ্যাক্টরি থেকে কারা দ্রুত আর্মস সাপ্লাই দিতে সক্ষম হবে,
এর যেমন একটি তথ্য এইসব কর্মকর্তাদের কাছে আছে, বিশেষ করে কবির সাহেব, যিনি একেবারেই রাষ্ট্রের খুব সর্বোচ্চ জায়গায় ছিলেন, সমস্ত গোপনীয় তথ্য তার নোটবুকে আছে। তিনি ভারতের সেনাবাহিনীর আয়ত্তে আছেন। সেইটাই যেমন ভারতের সেনাবাহিনী বা রয়ের খাতে তুলে দিতে পারেন, ঠিক তেমনি ভারত বিরোধী মনোভাব সম্পন্ন রাজনীতিতে হোক, সেনাবাহিনীতে হোক, বা তিন বাহিনীর ভিতরেই কারা কারা কোথায়, কোন অবস্থায়, তাদের দুর্বলতাটা কোথায়, কোন জায়গায় কোন সময়ে আঘাত করলে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীগুলো খুব দ্রুত তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে না। বিশেষ করে দিনে যেমন 16ই ডিসেম্বর, 26শে মার্চ, জাতীয় যে কোনো একটি দিবসে এইসব জায়গা নিখুঁতভাবে কারা নিরস্ত্র থাকে, কোন মুহূর্তে ক্যান্টনমেন্টগুলা কিছুটা হলেও লুজ পজিশনে থাকে, এই জিনিসগুলো খুব সেন্সিটিভ জায়গাগুলো এইসব জেনারেলদের নোটে আছে, যেটা ভারতের সেনাবাহিনীকে বা রয়ের মাধ্যমে তারা ভারতের যে কোনো পরিকল্পনা সাকসেস করতে সাহায্যের প্রতীক হিসাবে, উপটোকন হিসাবে ভারতকে দিয়ে দিতে পারে। এই জায়গাগুলো খুব দ্রুত, এই সেন্সিটিভ জায়গাগুলোকে আওয়ামী লীগের সময় যারা দায়িত্বে ছিল তাদেরকে খুব স্বল্প সময়ের ভিতরে নিরস্ত্র কমান্ডহীন পজিশনে নিতে হবে। যেমন ঠিক তেমনি আমার একটু বিশ্বাস, আমি আজ কয়েকদিনের ভিতরে লক্ষ্য করেছি, তারেক রহমান এসএসএফের আদলে যে একটি অত্যন্ত বিশ্বস্ত, তার নিরাপত্তার বেষ্টিত করে রাখার চেষ্টা করছে, ঠিক তেমনি আমার যতটুকু বিশ্বাস, সে অত্যন্ত শক্তিশালী একটি ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স বাহিনী দিয়ে তিনি সম্ভবত বেষ্টন করে রেখেছেন, নিজেকে, নিজের নিরাপত্তাকে সংরক্ষণ করবার সর্বোচ্চ চেষ্টা করেছেন। এবং আমি আবার উদাত্ত আহ্বান জানাবো, যেমন বলেছি যে কর্নেল অলি স্যারের সাথে বিএনপির দূরত্ব খুব দ্রুত সময়ের ভিতরে কমিয়ে এনে তার যে মেধা, দূরদর্শন এবং তার যেসব লিঙ্কগুলো আছে, বিশেষ পাকিস্তান সেনাবাহিনীর ভিতরেও আছে, ভারতের সেনাবাহিনীর ভিতরেও আছে, কর্নেল অলি আহমেদের এই লিঙ্কগুলাকে যেন রাষ্ট্রের কাজে ব্যবহৃত না হয়, যেন রাষ্ট্রের বিপরীতে ব্যবহৃত না হয়, এই জন্য কর্নেল অলি আহমেদের অলি স্যারের সাথে দ্রুত তারেক রহমানের সরাসরি ফিজিক্যালি বসা উচিত। এবং এর মধ্যস্থতাকারী হিসাবে আমি আবারও বলছি, মেজর জেনারেল সাদেক হাসান রুমি স্যার, সাবেক ডিজির ডাইরেক্টরকে এই মধ্যস্থতার দায়ভার দেওয়া যেতে পারে, এবং তিনি একজন সেই পরীক্ষিত বিশ্বস্ত লোক। ঠিক তেমনি তারেক রহমানের এখনই উচিত, এই সময়ই উচিত, সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী বিভাগের সাথে বসে নতুন করে তার নিরাপত্তাজনিত যারা নিয়োগপ্রাপ্ত তাদের সম্বন্ধে নতুন করে আবার ব্যাডিং রিপোর্ট নিয়ে সেটাকে যাচাই বাছাই করে নতুন ধরনের বেশ ধরেছে, চামচামি শুরু করেছে যারা, তারা শেখ হাসিনার সময় চামচামি করতো, এখনও চামচামি করে বা তোষামদি করে বা নতজানি ভাব দেখিয়ে ঢুকে পড়ার চেষ্টা করেছে, তাদেরকে সর্বপ্রথম দূরে ঠেলে দিতে হবে। এই বিশ্বস্ত কুকুরদের, এরা পাঁচাটা কুকুর, এরা যে কোনো সময় আবার ঘুরে দাঁড়ায়, সুযোগ সুবিধা নেওয়ার জন্য এরা আনুগত্য প্রকাশ করে, নিতে থাকে, ঠিক পরিস্থিতি খারাপ দেখলে এরা পিঠ দেখিয়ে ঘুরে দাঁড়ায়। এই সমস্ত লোকেদের নয়, যারা বিট্রে করে সরাসরি সামনাসামনি বিট্রে করে শক্ত অবস্থান নিয়েছিল, প্রতিবাদী একমাত্র তারাই তার বিপরীতে বিশ্বস্ত হতে পারে। চামচামি গোত্রের লোকরা কখনো বিশ্বস্ত নয়, যাদের শির দ্বারা শক্ত করে দাঁড়াবারই সক্ষমতা নেই, তারা অন্য কাউকে রক্ষা করতেও সক্ষমতা প্রকাশ করবে না। এই জায়গাগুলোতে দ্রুত হস্তক্ষেপ করা উচিত। ঠিক সেই সাথে আইএসআই সহ বাংলাদেশের বর্তমান ইন্টেলিজেন্সের বড় একটি বিভাগকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কথাটি বলবার জন্য, বা যদি আমার ভুল হয়, ভুলকে আমি আগেই স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমাকে বলতেই হচ্ছে। ভিডিওটি অনেকেই দেখে, আমি জানি ডিওএইচে কার ছত্রছায়ায় কার আশ্রিত ছিলেন মুজাফফর, এবং ওইখানে এখনও কারা বসবাস করছেন, যাদের সাথে ভারতের সখ্যতা, মৌনতা, ভারতের সাথে নমনীয়তা করার সুযোগ আছে, বা ভারতের সাথে তাদের
একটি মানসিক দুর্বলতা রয়ে গেছে। ডিওএইচ দরকার হয় ভাগ হয়ে যাক। যদি সেনাবাহিনীর কর্মকর্তাদের তো অ্যাকোমোডেশনের জন্য অবশ্যই দিতেই হবে, এমন একটি জায়গা তৈরি করা হোক যেন সাধারণ ফোর্সের ডিউটি জায়গায়ও শক্তিশালী ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিউটির আওতায় রাখা উচিত, যে সঠিক আমাদের দেশের সেনা কর্মকর্তারা তাদের আইডেন্টিটি প্রদর্শন করেই ডিওএইচে বসবাস করছে, এবং আর্মি হেডকোয়ার্টারের অত্যন্ত সিনিয়র কর্মকর্তারা তারা তো সম্মানের সাথেই থাকবেন, সেনাবাহিনীর সর্বোচ্চ রুল রেগুলেশন মেনেই তারা অবস্থান করবেন। কিন্তু এই দুষ্কৃতিকারী বা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ডিওএইচে নিরাপদে থেকে দেশের বিরুদ্ধে অপতৎপরতার সাথে যেন জড়িত না হয়। সরাসরি আমার মনে হয় রাওয়ার মাধ্যমে হোক, ডিজিএফআইয়ের বর্তমান কার্যনির্বাহী যারা আছেন তাদের মাধ্যমে চিঠি ইস্যু করে হোক, তাদের ফিজিক্যালি উপস্থিতি আর্মি হেডকোয়ার্টারে এনে চিফ অফ স্টাফকে দিয়ে তাদেরকে অবহিত করা হোক, যে তারা তাদের পরিভাষায় কথা বলবেন, আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু বাংলাদেশকে সতর্ক একটি অবস্থানে আসতে চতুর্মুখী, দেশের অভ্যন্তরে যেমন দরকার ঠিক চতুর্মুখী হয়ে দেশের বাইরে থেকে কারা কাকে ইনফ্লুয়েন্স যোগাচ্ছে, কাদেরকে পুশিংয়ের মাধ্যমে বা গোপন যারা ছদ্মবেশী আছে তাদেরকে ব্যবসা বাণিজ্যের নামে কৌশলে, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের বেশিরভাগই তো ব্যবসা বাণিজ্যের ছুতোয় আমাদের দেশের থেকে ওদিকে যাচ্ছে, ওদের দেশের লোকও আমাদের দেশে আসছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য সরাসরি জড়িত, অথচ ইন্টেলিজেন্সের সরাসরি সদস্য তারা। এইগুলো আইডেন্টিফাই করতে যদি বিলম্ব হয় বা দেরি হয়, তাহলে শেখ হাসিনাদের মতো এই যে ষড়যন্ত্র বা মেজর মুজাফফররা যে এজেন্ডাগুলো নিয়ে বাংলাদেশের মাটিতে আসছে বা করার উদ্দেশ্য, তারা আবার জাল ছড়ানোর চেষ্টা করছে, নেট তৈরি করছে, এটাকে ভেঙে দেওয়ার এখনই সময়। বাকিটা সরকার করবে এবং ঊর্ধ্বতন অত্যন্ত পারঙ্গম সক্ষম মেধাবী কর্মকর্তারা অবশ্যই নিয়োজিত আছে, তারা দেখবেন। আমার সতর্কবাণী এটুকুই। আসসালামু আলাইকুম।